দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় শনাক্ত হয়েছে, সংখ্যাটি ৮,৮২২। এ যাবৎকালে একদিনে এটি সর্বোচ্চ করোনা শনাক্তের যে রেকর্ড সেটি, এবং শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৫ জনের। এভাবে করে কি বাড়তেই থাকবে এই সংক্রমণ? সেই প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে সবাইকে সাবধান হতে, এবং সামনের দিনগুলো হতে পারে আরো ভয়াবহ, এমন আভাসও তারা দিচ্ছে। আর দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে যেটি জানা গেছে যে সামনেই আসতে যাচ্ছে কোভ্যাক্সের অধীনে আরো ২৫ লাখ টিকা। সেই টিকা আসলে কারা পাবেন শুরুতে, সে প্রসঙ্গ নিয়ে আজ আমরা বিশেষভাবে আলোচনা করব, এবং দর্শক আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আমি অন্তরা বিশ্বাস। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, তবে শুরুতেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ডাক্তার মোস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আসলে যেটা জানতে চাই, মানে এটা একটা ভয়াবহ পরিস্থিতি নিঃসন্দেহে। ৮,৮২২ সংখ্যাটি শুনলে আসলে যে কেউ আঁতকে উঠবে। কিছুদিন আগেও আমরা যেমনটি দেখলাম শনাক্তের হার ৫% নিচে নামলো, তারপর আবার হঠাৎ করে এভাবে বাড়তে শুরু করলো। আমরা একটু জানতে চাই যে এই যে শনাক্তের হার এরকম ঊর্ধ্বমুখী হয়েছে এবং আগামীকাল থেকে লকডাউন, সেটির মাধ্যমে কি এই শনাক্তের হারকে কমানো যাবে কিনা, সেই প্রসঙ্গ নিয়ে আপনার কাছেই আসবো। কিন্তু এরই মাঝে জানাতে চাই যে আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ডক্টর মোস্তাক হোসেন, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলাম, শুধুমাত্র লকডাউন দিয়ে এই যে সংক্রমণের সংখ্যা বা হার সেটি কমানো যাবে কিনা? জি, ধন্যবাদ। সংক্রমণটা বেশ বেড়ে গেছে। সীমান্ত এলাকা থেকে ধীরে ধীরে এটি ছড়িয়ে এখন বাংলাদেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে। প্রতিটি জেলায় যদি অল্প করে বাড়ে, সেটি কিন্তু যোগ করলে অনেক বড় হয়ে দাঁড়ায়। কাজেই এটা ৮,০০০-কে অতিক্রম করে গেছে। এই তৃতীয় ঢেউটা দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের চাইতে আরো বেশি সংক্রমণ, এবং মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বেশি। তো আমরা কি তৃতীয় ঢেউতে আছি না দ্বিতীয় ঢেউতে আছি এখন? না, আমরা নিঃসন্দেহে তৃতীয় ঢেউয়ে আছি। কারণ এই তৃতীয় ঢেউটা ইতিমধ্যে প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউ অতিক্রম করেছে, এবং আমরা সারা দেশব্যাপী যাতায়াত নিয়ন্ত্রণ করতে বাধ্য হচ্ছি, এবং নানা বিবেচনায় এটা তৃতীয় ঢেউ নিঃসন্দেহে। তো সেটা আমাদের যদি আগামীকাল থেকে সর্বাত্মকভাবে যাতায়াত নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন জেলায় বেশ কিছু জেলায় আগে থেকেই এই যাতায়াত নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও অন্তত আগামী ৭ থেকে ১০ দিন পর্যন্ত এই সংক্রমণের উচ্চ হার বজায় থাকার আশঙ্কা আছে। আমাদের প্রতিদিন ৮,০০০ মৃত্যুর সংখ্যা হচ্ছে, এটি বেড়ে ১০,০০০ পর্যন্ত যেতে পারে, এবং মৃত্যুটা সেই অনুপাতে যদি আমাদের মৃত্যুর যে প্রতি রোগীর শনাক্ত রোগীর বিবেচনায় মৃত্যুর হার হচ্ছে ১.৫৯, অর্থাৎ ১,০০০-এ আপনার এখানে ১৫৯ বা ১০,০০০-এ ১৫৯ জন পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে। তো আগামীকাল থেকে সর্বাত্মক যে ব্যবস্থা, সেটির ফলাফল পাবো আমরা ২ সপ্তাহের মাথায়। ৭ দিনের মাথায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বা ধীরগতি হতে পারে, এবং মৃত্যুর সংখ্যা স্থিতিশীল হতে পারে ২ সপ্তাহের মাথায়, এবং ৩ সপ্তাহের মাথায় মৃত্যুটা কমে যাওয়ার আশা করছি আমরা, এবং সংক্রমণটা ২ সপ্তাহের মাথায় কমে যাবে, অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এটা কমে যাওয়ার আশা আছে, যদি আমরা আগামীকাল থেকে যে বিধিনিষেধ চলছে আমরা সমভাবে আমরা পালন করি। এবার অবশ্য একটা চ্যালেঞ্জ হচ্ছে যে গ্রামাঞ্চলে এবার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর আগে শহরে সংক্রমণটা ছড়িয়ে পড়েছিল। শহরাঞ্চলে যাতায়াত নিয়ন্ত্রণ করে যদি বাইরে না যাওয়া যায়, আন্তঃজেলা যোগাযোগ বন্ধ করে ফলাফল আমরা পেয়েছি। এবারে গ্রামাঞ্চলে একদিকে যেমন চ্যালেঞ্জ আছে, ছোট ছোট যে গ্রামগুলো, সেই গ্রামে যাতায়াত নিয়ন্ত্রণের বিষয়টা গ্রামবাসীরা নিশ্চয়ই তারা নিজেরাই নিজেদেরকে ব্যবস্থা করবে। সেখানে কিন্তু বিস্তৃত জনস্বাস্থ্যের কাঠামো আছে, কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আমাদের স্বাস্থ্য কাঠামো রয়েছে, স্বাস্থ্যকর্মীরা এবং স্থানীয় জনপ্রতিনিধি করে, নিশ্চয়ই আমরা সেই সুফল পাবো। আবার গ্রামাঞ্চলে মানুষ একেবারে শহরের মতো একেবারে গায়ে গা লাগিয়ে বসবাস করে না, তাদের বাড়িঘরগুলো একটার সাথে একটা ব্যবধান আছে। নিশ্চয়ই আমরা আশা করি ৭ থেকে ১০ দিনের মধ্যে পরিস্থিতি একটা স্থিতিশীল পর্যায়ে যাবে, তবে ২ সপ্তাহের আগে বলা যাবে না কতটুকু কমবে। নিশ্চয়ই আমাদের এই সংক্রমণের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কাজে লাগবে, তবে এটি একমাত্র ব্যবস্থা নয়। প্রতিটি শনাক্ত রোগীকে
আর আর কি কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে আসবো আবার আপনার কাছে, কিন্তু এই প্রসঙ্গে আমরা একটু অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাতের মন্তব্যটাও নিতে চাই। সেটি হচ্ছে, এই দফায় আমরা কি হার্ড ইমিউনিটিতে পৌঁছাতে যাচ্ছি কিনা, মানে দিনে 8,000-এর উপরে সংক্রমণের যে সংখ্যা সেটি তো আমরা দেখেই ফেললাম, এবং ডক্টর মোস্তাক হোসেন যেটি বলছেন যে 10,000-এর উপরে শনাক্তের সংখ্যা আসলে যেতে পারে। তো আমরা কি হার্ড ইমিউনিটিতে পৌঁছাতে যাচ্ছি কিনা? গ্রামেও পৌঁছে গেছে করোনা। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে এখানে থাকার জন্য। তো অলরেডি আমাদের অধ্যাপক মোস্তাক হোসেন সাহেব অনেকগুলি পয়েন্ট আপনাদের বলেছেন যে লকডাউনের উপকারিতা বা আমাদের আসলে আমরা কি আশা করছি লকডাউন থেকে। আমার মনে হয় যেটা প্রথম চিন্তা হচ্ছে, আপনি যে হার্ড ইমিউনিটি ব্যাপারটা, হার্ড ইমিউনিটি কিন্তু একটা বিশাল ব্যাপার। আমাদের দেশে যদি হার্ড ইমিউনিটি বা যে কোনো দেশে যে আমরা হার্ড ইমিউনিটি বিন করি, যখন কোনো এই ধরনের সংক্রামক রোগের বিরুদ্ধে যদি 70-80% লোক যদি ইনফেক্টেড হয়ে অথবা ভ্যাকসিনের মাধ্যমে যদি ইমিউনিটি তৈরি করতে পারি, তাহলে আমরা হার্ড ইমিউনিটি বলতে পারি। তা আমাদের একটা বিরাট সংখ্যক, ধরে রাখেন আমাদের দেশের মানুষ হচ্ছে 17-18 কোটি। তা আমি যদি হার্ড ইমিউনিটি করতে যাই, আমাদের মিনিমাম 10-12 কোটি লোককে কিন্তু এই ইমিউনিটি তৈরি করতে হবে। এটা কিন্তু বিশাল ব্যাপার। তো 10,000 দিয়ে আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না আসলে আমরা হার্ড ইমিউনিটি যেতে পারবো কিনা। তো আমাদের যেই ধরনের টেস্ট করি, আমাদের টেস্ট কিন্তু খুবই সীমিত। আমাদের কিন্তু যেই পরিমাণ জনসংখ্যা, যেই পরিমাণ আমাদের মানুষের ভিতরে সিমটম দেখা যায়, সেই পরিমাণ কিন্তু টেস্ট করা যাচ্ছে না। আপনি ইন্ডিয়াতে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশে যখন চরম ভাবে তো ছড়িয়ে পড়েছিল, তারপরেও কিন্তু ওখানে হার্ড ইমিউনিটি হওয়ার কোনো সুযোগ হয়নি আসলে। হার্ড ইমিউনিটি অ্যাকোয়ার করার জন্য ন্যাচারাল ইনফেকশন যে প্রসেস, সেটা কিন্তু আমাদের ইনফেকশন দিয়ে হবে না। এবং সেইটা হতে গেলে যেই পরিমাণ জীবনহানি, যেই পরিমাণ জীবন সংঘাত হবে, সেটা কল্পনাতীত। তো আমাদের এইটা দিয়ে আসলে আমরা আশা করছি হার্ড ইমিউনিটি হবে। হার্ড ইমিউনিটি তৈরি করার রাস্তা আমাদের আসলে একটাই রাস্তা আছে, সেটা ভ্যাকসিনেশন করা, মাস ভ্যাকসিনেশন, এবং বড় সংখ্যক বা বড় আমাদের মেজরিটি অফ পিপল যারা আছে বাংলাদেশে, তাদেরকে যারা ভ্যাকসিন না করে হার্ড ইমিউনিটি আমরা যাবে না আসলে। অনেক 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 ধন্যবাদ আপনাকে ডক্টর মোস্তাক হোসেন। যেহেতু ভ্যাকসিনেশন এটি একটি উপায় হার্ড ইমিউনিটিতে পৌঁছানোর জন্য, এবং সামনে আসতে যাচ্ছে কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ ভ্যাকসিন। এখন এই 25 লাখ ভ্যাকসিন আসলে কারা পাবে, আমরা একটু সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। এবং হার্ড ইমিউনিটিতে পৌঁছানোর জন্য যে পরিমাণ ভ্যাকসিন আমাদের দরকার, সেই পরিমাণ ভ্যাকসিন কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দর্শক শ্রোতা ওই প্রশ্নের জবাব শুনতে খুব আগ্রহী। এটা খুবই চমৎকার ভাবে হার্ড ইমিউনিটি, অর্থাৎ মানে মানুষের মধ্যে হলে আমরা পপুলেশন ইমিউনিটি বলি বা কমিউনিটি ইমিউনিটি বলি, আমরা প্রাণীর মধ্যে ইমিউনিটি হলে হার্ড ইমিউনিটি কথাটা চালু হয়ে গেছে। তো সেটা দেখুন, সংক্রমণের মাধ্যমে হার্ড ইমিউনিটি খুবই বিপজ্জনক বিষয়, এবং আপনি সংক্রমণ সবার সমানভাবে হবে না। কারো মৃদু লক্ষণ, কারো লক্ষণ নেই, কারো আবার অনেক বেশি খারাপ অসুস্থতা। যদি লক্ষণ মৃদু এবং কম উপসর্গ না থাকে, তাদের খুব একটা ইমিউনিটি হবে না, এবং সেটি কতদিন থাকবে তারও নিশ্চয়তা নেই। একমাত্র টিকার মাধ্যমেই পরিকল্পিতভাবে মানব দেহে এই প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়, এবং শুধু অ্যান্টিবডি তৈরি হওয়া কিন্তু প্রতিরোধের একটা বা একমাত্র শর্ত না। যদি শর্ত থাকে, ডক্টর আরাফাত বলেছেন যে 70-80% মানুষকে যদি আমি টিকা দিতে না পারি, আমরা অল্প কিছু লোক টিকা দিয়ে বসে থাকলাম, আমাকে আবার আক্রমণ করবে। যদি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যারা টিকা নিয়েছেন তারা আক্রান্ত হলেও তাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে না, বা তাদের যে আইসিইউতে যেতে হচ্ছে না, তারপরেও যেভাবে সংক্রমণটা ছড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, এটা ভ্যারিয়েন্ট তৈরি, এমন কোনো ভ্যারিয়েন্ট তৈরি হতেও পারে যেটা টিকা গ্রহণকারী ব্যক্তিকেও তার প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলতে পারে। সে যাই হোক, টিকার বিষয়ে আসি। হ্যাঁ, 25 লাখ টিকা বাংলাদেশে যে খুব একটা বেশি নয়, তবে আমরা একেবারেই পাচ্ছিলাম না, সেই তুলনায় নিশ্চয়ই ভালো। আমাদের দেশে যত জনসংখ্যা যদি 80% বিবেচনা করি, ডক্টর আরাফাত বলেছেন তার ডবল ডোজ, তার দ্বিগুণ টিকা লাগবে। এক্ষেত্রে টিকা আসা আবার শুরু হয়েছে, বিশেষ করে ফ্রন্ট লাইনার যারা এখনো টিকা দিতে পারেননি এবং যারা বয়স্ক মানুষ, তাদের মধ্যেই কিন্তু সবাই টিকা নিতে এখনো পারেননি। সেটা নিলে কিন্তু মৃত্যু সংখ্যাটা কমে যাবে। অর্থাৎ আসলে মানে আরো অনেক দূর আমাদেরকে যেতে হবে, এবং কবে আমরা সেই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো সেটাও আমরা জানি না। এই বিষয়ে একজন দর্শক আছেন, আমাদেরকে ফোন করেছেন, আমরা তার প্রশ্নটা নিতে চাই। আগে দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আমি সিদ্ধেশ্বরী থেকে বলছি।
সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত। আমাদের আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। সম্ভবত দুজন দর্শকেরই সংযোগ আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিরতে যে আলোচনায় ডাক্তার মোস্তাক হোসেন, আপনি যেটি বলছিলেন ভ্যাকসিনের কথা, এখন কোভ্যাক্সের কাছ থেকে 25 লাখ ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি, কিন্তু আরো অনেক ভ্যাকসিন পাওয়ার কথা ছিল আমাদের। সেই ভ্যাকসিনগুলো কবে আসলে পাবো আমরা? হ্যাঁ, কোভ্যাক্স হচ্ছে বিশ্বের মধ্যে ভ্যাকসিন বিতরণের সবচেয়ে নির্ভরযোগ্য এবং ইকুইটি অর্থাৎ মানে ন্যায় বিচার ভিত্তিক, সমতা ভিত্তিক ভ্যাকসিন বিতরণ করার পরিকল্পনা তারা করে রেখেছে। কিন্তু ভ্যাকসিন তো পাওয়া যাচ্ছে না। ভ্যাকসিন তৈরি যারা করবে, সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল ভারতের সিরাম ইনস্টিটিউট। সেখানে ভারতের এই পরিস্থিতির কারণে তাদের দেশেই জন্য পর্যাপ্ত টিকা নেই, তারা বিদেশ থেকে আমদানি করছে এবং তাদের নিজের দেশে উদ্ভাবিত একটি টিকা তারা প্রয়োগ করছে। ভ্যাকসিনের কাঁচামাল কিন্তু ভারত আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য দেশ থেকে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কিছুদিন পর্যন্ত এই কাঁচামাল প্রেরণের নিষেধাজ্ঞা ছিল। আমি জানি না এখন নিষেধাজ্ঞা উঠেছে কিনা। আর আমাদের মতো দেশে যাদের ভ্যাকসিন তৈরি করার কিছুটা মাত্র সক্ষমতা আছে, এবং এই সমস্ত সক্ষমতা যদি কাজে লাগানো হয়, আর সারা বিশ্বে এরকম বিভিন্ন জায়গায় ছোট ছোট উদ্যোগ আছে, তাহলে কিন্তু এখন যে ভ্যাকসিন তৈরি হচ্ছে তার অন্তত 10 গুণ বেশি ভ্যাকসিন তৈরি করা যায়। কিন্তু ভ্যাকসিন যারা তৈরি করেছেন তারা কিন্তু সবাই বিভিন্ন সরকারের টাকা নিয়ে করেছেন। সেই সরকারের টাকা তারা দিয়েছে এই শর্তে যে তারা কোনো মুনাফা করবে না, তাদের যে খরচটা সেই খরচটা উঠলে চলবে। এবং ইতিমধ্যে সে অক্সফোর্ড এবং ফাইজার তারা সেইটাই পালন করেছে, কিন্তু অন্যান্য কোম্পানিগুলো খুব একটা এগিয়ে আসেনি। এই কারণে এই মুনাফা করার জন্য, এই মুনাফা করার প্রবণতার কারণে এবং বিভিন্ন দেশের মধ্যে ঐক্য না থাকার কারণে যারা ভ্যাকসিন তৈরি করছে, আমরা তৃতীয় বিশ্বের লোক এইটা বোঝা বহন করছি, আমরা এই মুহূর্তে ভ্যাকসিন পাচ্ছি না। উৎপাদন বাড়ানো ছাড়া এবং তার সুষম বন্টন ছাড়া এই ভ্যাকসিন পরিস্থিতি উন্নয়ন হওয়া সম্ভব নয়। আসলে নেই। অনেক ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে বাংলাদেশের যে ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স, সেটির আসলে কি অবস্থা? বাংলাদেশে আমরা ভ্যাকসিন কবে নাগাদ উৎপাদন করতে পারবো, সেটি একটি প্রশ্ন থাকছে। এবং শুধুমাত্র কি আমরা ভারতের উপরেই ভ্যাকসিনের বিষয়ে নির্ভরশীল ছিলাম কিনা, বা যদি থেকে থাকি কেন ছিলাম, সেই যে প্রসঙ্গগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু একটি ছোট্ট বিরতির পর। দর্শক, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে, ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আরেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই, সেটি হচ্ছে লকডাউন। আগামীকাল সকাল 6টা থেকে যে লকডাউন হতে যাচ্ছে সে বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ তিনি যেটি বলেছেন, প্রথম দিনে 5,000 মামলা ও গ্রেপ্তারও কিন্তু হতে পারে যদি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। অর্থাৎ সাধারণ মানুষকে অবশ্যই লকডাউনের বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং সিরিয়াস হতে হবে, এটি আসলে তিনি মূলত বোঝাতে চাইছেন। কিন্তু ঢাকা শহরে আমরা আজকে যেটি দেখতে পেয়েছি, মোটামুটি যানজটে পরিপূর্ণ। গতকালও আমরা সেই একই চিত্র দেখতে পেয়েছি। আগামীকাল মানুষ কতটা মানবে এই লকডাউন, আপনি কি মনে করেন অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাত? ধন্যবাদ। লকডাউনটা আসলে আমাদের মানসিকতার সাথে যারা যাচ্ছেন, যেভাবে চলছে, আসলে কিন্তু আমাদের ভিতরে কিন্তু নানা যে প্রবৃত্তি সেটা কি একদমই না। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি কি সীমিত আকারে হলো লকডাউন চলছে। আসলে কি তাই? আপনি যদি কালকে চিত্র ধরেন, কালকে আমাদের ঢাকা শহরের তীব্র যানজট আমাদের স্বাভাবিক সময় ছিল না। কালকে যেরকম মানুষ রাস্তায় নাকাল হয়েছে, তার মানে কি মানুষের ভিতরে এই ব্যাপারে আমাদের সাধারণ জনগণ আসলে সেই ধরনের বোধটা এখনো হয়নি, অথবা যে কোনো কারণে মানতে পারছে না। তবে কালকে থেকে যেটা আমরা শুনছি যে তীব্র বা অত্যন্ত কঠোরভাবে লকডাউন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সেটা হয়তো বা প্রশাসন যদি চায়, আমাদের পুলিশ বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন, ওনারা নিঃসন্দেহে মাঠে এটা সচেষ্ট থাকবে। আসলে মানুষ, কোন দেশে মানুষের কিন্তু সবকিছু মানতে চান, এটা আসলে আমাদের দেশ না। এটা আপনি অন্য দেশে দেখবেন যে মানুষ কিন্তু সহজে লকডাউন মানেন।
তো না মানার জন্য কি করতে হবে, কিছু আমাদের আইনটাকে স্ট্রং করতে হবে, আইনের বাস্তবায়ন করতে হবে। যদি কয়েকজন যদি আইনের বাস্তবায়ন হয় তাহলে বাকির অনেকেই কিন্তু মানবে। কারণ আমাদের ভিতরে সেই জিনিসটা তৈরি করতে হবে, আমরা সেই এক্সাম্পল সেট করতে হবে। না, লকডাউন যদি না মানি আমার জন্য কোনো ধরনের শাস্তি অথবা কোনো ধরনের প্রবলেম তৈরি হবে, তখনই কিন্তু আমরা মানবো। আর ভাইরাসের ব্যাপারটা, মানুষের ভয়টা তো মনে করে যে আসলে তো দেখা যাচ্ছে না, যার জন্য ভয় পায় না, কিন্তু যখন নিজে হয় তখনই সে টের পায়। যার জন্য মানুষের ভিতরে যে স্বাভাবিকতা অনেকের হিসেবে আমার মনে হবে না, এটা মানুষের ভিতরে একটা সবারই একটা মানে আত্মতৃপ্তির জায়গা, যে না হওয়া পর্যন্ত মনে করে বাকিদের হবে, আমাদের কিন্তু হবে না। জি যার জন্য মানুষ জিনিসটাকে কেয়ার করছে না। তো আমার মনে হয় মাননীয় আমাদের পুলিশের মাননীয় মহাপরিচালক সব যিনি মহাপরিদর্শক সব যে ডিক্লারেশন দিয়েছেন, আশা করি মাঠে আমাদের বাহিনীর সদস্যরা সচেষ্ট থাকবেন, মানুষকে মানানোর চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন না শুধু, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিলে হয়তো জিনিসটা কার্যকরী হবে, সুন্দরভাবে, সুচারু হবে। জি তো এই ভিতরে আমাদের কিছু লুপ হোলস রয়ে গেছে, যেমন আমাদের আসলে দেখেন সব ক্ষেত্রে লকডাউন আমরা মানাতে পারছি না। যেমন আমাদের কারখানা, শিল্প কারখানা, গার্মেন্টস, আমাদের কিন্তু খোলা থাকবে। এটা কিন্তু বিরাট একটা সংকট, লক্ষ লক্ষ মানুষ কিন্তু মুভমেন্ট হবে। এই যে মুভমেন্টটা যে হবে, এখানে কিন্তু আমাদের রিস্কটা রয়ে গেছে। জি যদি আমরা সত্যি লকডাউন করতে চাই, আমাদের মনে হয় আরেকটু কঠোর হওয়া উচিত ছিল, যে এই যে যাদের শিল্প কারখানা যারা আছেন, ওনাদেরকেও ভর্তুকি দিয়ে হলেও অথবা ক্ষতিপূরণ দিয়ে হলেও যেন এই 2 সপ্তাহের জন্য ওখানে লকডাউনে কার্যকরী করা যেত। জি তো অনেক আমার মনে ধন্যবাদ। হয় ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ আপনাকে। মানে যেভাবেই হোক লকডাউনটাকে কঠোর করা উচিত এবং সেনাবাহিনী নামছে, এটিকে আমরা কতখানি ইতিবাচকভাবে দেখছি ডাক্তার মোস্তাক হোসেন? দেখুন, লকডাউন কথাটা আমি বলি না, যাতায়াত নিয়ন্ত্রণ বা মানুষকে ঘরে থাকার অনুরোধ, এটা অবশ্যই দরকার। সংক্রমণ যেভাবে ধাই ধাই করে উপর দিকে বাড়ছে, জনসমাগম যত নিয়ন্ত্রণ করা যায় তত দ্রুত আমরা পরিস্থিতি সংক্রমণটা কমিয়ে দিয়ে আনবো। কিন্তু এটা কিন্তু আমরা একটা মনে করি যে মানুষ ইচ্ছা করেই এটা মানছে। ডক্টর আরাফাত বলেছেন যে অনেকে মানতে পারছে না। যারা ইচ্ছাকৃত মানতে চাচ্ছে না তাদেরকে অবশ্যই শাসন করতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মানতে পারছে না, যদি অফিস আদালত বন্ধ থাকে, কাজের জায়গাগুলো বন্ধ থাকে, তারা নিশ্চয়ই ঘরে থাকবে। কিন্তু ঘরে থাকার পরে যখন তাদের সামাজিক সহায়তা দরকার, সরকারের পক্ষে সবার ঘরে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা পৌঁছে দেওয়া, আমাদের মতো দেশে সেই সক্ষমতা নেই, সীমাবদ্ধতা আছে। যেভাবে চীন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি থাইল্যান্ড, ভুটানে যেটা পারে, আমরা বাংলাদেশে সেটা আংশিক পারি। আমাদের সামাজিক নিরাপত্তা আছে, সেটা কিন্তু যথেষ্ট নয়। সেক্ষেত্রে সমাজের যারা সচ্ছল ব্যক্তি আছে, যারা এ বিষয়ে সহায়তা করতে হবে, তাদেরকে অবশ্যই সহায়তা করতে হবে। গত বছরের মার্চ এপ্রিলে তাই করা হয়েছে, এবং মানুষ এই জন্য দীর্ঘদিন ঘরে বসেছে। এবারও সেটি সম্ভব হবে, এবং এটা এনফোর্স করার জন্য শুধুমাত্র সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই দরকার। তারা রাস্তায় থেকে সহযোগিতা করবে এটা মানার জন্য। মহল্লা ভিত্তিক যারা জনপ্রতিনিধি আছেন এবং পাড়ায় যারা ছাত্রছাত্রী আছেন, তাদেরকেও কিন্তু এই সহযোগিতাটা করা দরকার। তারা যদি তাদের এলাকার মানুষদেরকে বলে যে তোমরা ঘরে থাকো, তোমাদের কি সমস্যা আমরা দেখছি, দোকানপাট, ছোট ছোট দোকানপাট খোলা আছে, সবাই একসঙ্গে ভিড় করবে না, মসজিদে একসঙ্গে আরেক মানুষ যাবে না, এটা মসজিদে যিনি ইমাম তিনি যদি বলেন, সেটা যেভাবে কার্যকরী হবে, একটা পুলিশ বললে সেটা কার্যকরী না হবে। কাজেই শুধু মেইন রাস্তা না, পাড়া মহল্লার ভেতরে গলিতেও যেন ভিড় না থাকে, সেটি দেখতে কিন্তু আমাদের কমিউনিটির সাহায্য লাগবে। এই কমিউনিটি যে পুলিশিং ব্যবস্থা আছে, কমিউনিটি যে প্রতিনিধি আছে, তাদেরকে সক্রিয় করতে হবে। এবং গ্রামে তো অবশ্যই, আমি যেটা বললাম যে গ্রামাঞ্চলে সংক্রমণটা ছড়িয়ে পড়েছে, গ্রামের কমিউনিটিকে সহায়তা ছাড়া গ্রামে তো আপনি সমস্ত গ্রামে পুলিশ দেওয়া যাবে না, সেনাবাহিনী দেওয়া যাবে না। পুলিশ সেনাবাহিনী হচ্ছে প্রতীক যে তারা সহযোগিতা করছে মানুষকে। সেভাবে আমাদের কমিউনিটিকে যদি আমরা নিতে পারি, জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করতে পারি, নিশ্চয়ই আমরা এবারকার যে বিধিনিষেধ সেটা গতবারের চেয়ে আরো ভালোভাবে করতে পারি। যেহেতু এবার সংক্রমণের সংখ্যাটা আসলে বেশি, সংক্রমণের হার বেশি, মৃত্যুর সংখ্যাটাও আসলে বেশি, তো মানুষ নিশ্চয়ই করোনাকে আরো সিরিয়াসভাবে নেবে, এটি আসলে আমাদের প্রত্যাশা, এবং বিশেষ করে গ্রামে। আবারও একটা বিরতির সময় হয়েছে, কোথাও যাবেন না দর্শক, ফিরছে কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির
পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন সরকার এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে 106 জন বিসিএস প্রশাসন ক্যাডারকে আগামীকাল থেকে মাঠে নামাবেন যেন লকডাউন ঠিকঠাক মতো পালন করা হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ এবার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটি আসলে সময়ই বলে দেবে। কিন্তু আমরা অন্য প্রসঙ্গ নিয়ে বিশেষভাবে আলোচনা করতে চাই এবার, সেটি হচ্ছে ভ্যাকসিনের বিষয়ে। বাংলাদেশ কি আসলে ভ্যাকসিন উৎপাদনে সক্ষম? ডক্টর মোস্তাক হোসেন, আপনি কি মনে করেন, মানে সকল ধরনের ব্যবস্থা কি বাংলাদেশে আছে? মানে সেই লোকবল কিংবা সেই ব্যবস্থাপনা, সেই কাঁচামালের সুব্যবস্থা, এগুলো কি আছে আমাদের? দেখুন, ভ্যাকসিন তো তৈরি করছে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি। এটা এটা নতুন না। এখন যে নতুন নতুন ভ্যাকসিনটা তৈরি বা আবিষ্কার হয়েছে, তাদের সেই আবিষ্কারের সূত্র এবং নির্দিষ্ট কাঁচামাল নিশ্চয়ই সরবরাহ করতে হবে। এই কাঁচামালগুলো বাংলাদেশে তৈরি হয় না, সেগুলো বিদেশে তৈরি হয়। এবং সবচেয়ে বড় কথা, তাদের কাছ থেকে এই মেধাস্বত্বের শিথিলতার প্রয়োজন হবে, তাদের অনুমতি প্রয়োজন হবে। আমরা হয়তো প্রথম পর্যায়ে অল্প কিছু ভ্যাকসিন তৈরি করতে পারবো। ভ্যাকসিন যখন তৈরি করার একটা পর্যায়ে আসবে, এরপরে কিন্তু খুব দ্রুতই তার সক্ষমতা অনেক বেড়ে যাবে এবং অন্যান্য ভ্যাকসিনের কোম্পানিগুলো তারা কিন্তু ইতিমধ্যে সক্ষমতা অর্জন করবে। শুরুটা হচ্ছে বেশ চ্যালেঞ্জিং। আমার মনে হয় বিভিন্ন ভ্যাকসিনের যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকরা বলেছেন যে 3 মাসের মধ্যে তারা সবকিছু শুরু করতে পারবেন। যারা যেই কোম্পানির ভ্যাকসিন তারা তৈরি করবেন তাদের অনুমতি পাওয়ার পরতে, অর্থাৎ বাস্তব যেদিন তারা কাজ শুরু করবেন সেখান থেকে 3 মাসের মধ্যেই তৈরি হবে। আর খুব যারা আশাবাদী আছে তারা বলেন না, আমাদের হয়তো এত সময় নাও লাগতে পারে, তার আগেও হতে পারে। সেক্ষেত্রে মান নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদি বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করা হয় সেই ভ্যাকসিনের মান কি বিশ্বমানের হবে কিনা, এটি নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে এবং আমাদের এই অনুষ্ঠানেও অনেকে এই প্রশ্নটি করেছেন। অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, আপনি কি মনে করেন? ধন্যবাদ। ভ্যাকসিন তৈরিতে অবশ্যই একটা উৎকর্ষতা ব্যাপার আছে। যাদের বানাবেন তাদের অনেকগুলো সেফটি রুলস এবং প্রোডাকশনের কোয়ালিটি আমাদের এনশিওর করতে হবে। তো যেটা আপনি জানেন, আমাদের দেশে কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু অলরেডি বিভিন্ন ভ্যাকসিন তৈরি করছে। ফলে আমাদের দেশে কিন্তু ভ্যাকসিন তৈরি করাটা খুব একদম নতুন বিষয় না। আমাদের যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যদি বলি, আমাদের হেপাটাইটিসের ভ্যাকসিন যদি বলি, এই ভ্যাকসিনগুলি কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে এবং আমাদের দেশে আগে যে বিদেশি ভ্যাকসিনগুলো আসতো এখন কিন্তু এগুলো আসতেছে না। এই ভ্যাকসিনগুলি কিন্তু আমরা আমাদের জনগণকে বিভিন্ন ভ্যাকসিনেশন আমরা করাচ্ছি। ফলে ভ্যাকসিনের কোয়ালিটি যে ব্যাপারটা থাকে, নিঃসন্দেহে এটা দেখার জন্য, দেখভাল করার জন্য কিছু ব্যবস্থা আছে। সেটা ইন্টারন্যাশনাল পর্যায় থেকে আছে, আমাদের লোকাল পর্যায় থেকে আছে। সুতরাং তাদের মাধ্যমে গেলে যদি মেনটেন করা যাবে না, এটা আমি আসলে পুরোপুরি বিশ্বাস করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গেলে যে সার্বক্ষণিক যে ধরনের একটা তদারকি, সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা যে কোম্পানিগুলো যেহেতু তৈরি করছে, গত কয়েক বছর ধরে আমরা সেটা ব্যবহার করে আসতেছি এবং সেটা আমরা মনে করি যে যথেষ্ট কার্যকরী ভ্যাকসিন, যে হেপাটাইটিস অথবা যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনগুলো আমরা দেখছি, এই ভ্যাকসিনটা যদি যে টেকনোলজির মাধ্যমে ওনারা যদি ট্রান্সফার করেন, আমাদের কাঁচামাল পায়, তাহলে আমরা মনে করি এটাও স্ট্যান্ডার্ড আমরা রাখতে পারবো। আমাদের কিন্তু ওষুধ কোম্পানি ভ্যাকসিন ছাড়া অন্যান্য ওষুধ কিন্তু অনেক উন্নত বিশ্বে কিন্তু যাচ্ছে। সে আমেরিকা বলেন, মালয়েশিয়া বলেন, অনেক দেশে কিন্তু ইউরোপের দেশে যাচ্ছে। ফলে তাদের সক্ষমতা নিঃসন্দেহে আমরা অর্থাৎ আমাদের দেশে যদি ভ্যাকসিন উৎপন্ন হয় সেটির মান আসলে ঠিকঠাকই থাকবে, আমরা পুরোপুরি নির্ভর করতে পারি। জি, কিন্তু একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে বঙ্গোভ্যাক্স, গ্লোব বায়োটেকের যে ভ্যাকসিনটা, সেটা আসলে কবে আসতে পারে বা এটা মানে কতদূর এগোলো ডক্টর মোস্তাক হোসেন? গ্লোব বায়োটেকে যতটুকু আমি জানতে পেরেছি, মেডিকেল রিসার্চ কাউন্সিল তাদেরকে যে কন্ডিশন দিয়েছে, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এটা প্রয়োগ হয়নি। সেটি বাংলাদেশে করা সম্ভব নয়, বিদেশ থেকে করতে হবে। এখানে বেশ কিছু টাকা পয়সা প্রয়োজন হবে। আমি জানতে পেরেছি তারা সরকারের কাছ থেকে এটা চেয়েছে যে এই টাকাটি দিলে তারা বিদেশ, পশ্চিমা কোনো দেশ থেকে তারা সেই প্রয়োজনীয় পরীক্ষাটি করলে তারপরে মানবদেহে এটি ট্রায়াল করার সুযোগ হবে। আমার মনে হয় সরকারের উচিত এই বিষয়ে সহযোগিতা করা, যেন এখন আসলে সিদ্ধান্ত সরকারের হাতে। আসলে সরকারের হাতে অনেক ধরনের সিদ্ধান্তই রয়েছে। তারা কতটুকু কঠোর হবে, কতটুকু উদার হবে, সেটা তারাই সিদ্ধান্ত নেবে। আজকে আসলে আমাদেরকে এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। শুভরাত্রি।